ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমি আবারও অনেকদিন পর হাজির হলাম শুধুমাত্র আমার ভোকেশনাল শাখায় পড়ুয়া সকল শিক্ষার্থীদের টানে। তো আমি আজকে ভিডিওটি করছি তাদের জন্য যারা কিনা আর মাত্র 1.5 মাস পরে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, এবং স্পেশালি তাদের জন্য যারা কিনা এখনো কোনো কিছু কভার করতে পারো নাই সিলেবাসের, এবং অবশ্যই তাদের জন্য যারা কিনা ব্যাক বেঞ্চার আছো। তারপরেও একটা কথা বলি, আমার এখানে এই ভিডিওটি শত শত স্টুডেন্ট দেখতে হবে না। যদি শুধুমাত্র একটি সুবিধাবঞ্চিত বা যারা টাকা পয়সার জন্য টিউশন নিতে পারছে না বা কোনো কিছু মিস করে যাচ্ছে পড়ালেখা, ভালো রেজাল্ট করতে পারছে না, শুধুমাত্র এইরকম একটি মাত্র শিক্ষার্থী যদি আমার এই ভিডিওটি দেখো এবং দেখে যদি এসএসসি পরীক্ষায় পাশ করতে পারো, এতে আমি খুব খুশি হব এবং উপকৃত হব। আর কেউ যদি এরকম থেকে থাকো যারা টাকার জন্য পড়তে পারছো না, তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করো, বাকিটা হয়তো ব্যবস্থা হলেও হতে পারে। আর কেউ যদি এখানে দেখে ভালো রেজাল্ট করতে পারো তাহলে অবশ্যই আমাকে এসএমএস এ জানাবে, ঠিক আছে? তো কথা না বলে শুরু করি আমাদের আজকের টপিক হচ্ছে পদার্থবিজ্ঞানের প্রথম বিভাগের প্রথম যেই অধ্যায়টি আছে সেটা হচ্ছে আলোর প্রতিফলন। তোমরা যারা পড়েছো ভালো, তোমরা একটু রিভিশন দিতে পারো। আর বাকিরা যারা এখনো কোনো কিছু প্রস্তুতি নাও নাই, তোমাদের জন্য বলছি, আমি এমন ভাবে অধ্যায়টা আজকে বলবো তোমাদের মাঝে, বা আমি সাজিয়ে বলার চেষ্টা করব যাতে করে তোমাদের না বুঝলেও ক্ষতি নয়, আজকেই একদম বেসিক থেকে স্টার্ট করতে পারো। অ্যাটলিস্ট এসএসসি পরীক্ষার খাতায় যাতে তোমরা কিছু লিখতে পারো, এবং শুধুমাত্র কিছু না, ভালো কিছু লিখতে পারো যাতে ভালো মার্কস আসে। কারণ তোমরা জানো যে আমাদের দুটো পার্টে এসএসসি পরীক্ষা হয়ে থাকে ভোকেশনালে। নবম শ্রেণী প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট হচ্ছে দশম শ্রেণী, এবং এই দশম শ্রেণীতে হচ্ছে আসল খেলা, তাই না? যাই হোক, অর্থাৎ আমরা যদি 9-এ 4.50 আপও পেয়ে থাকি এবং ক্লাস 10-এ ধুমাই লেখাপড়া করি, তাইলে আমরা ক্লাস 10-এর রেজাল্টের উপর বেস করে অবশ্যই 10-এ অর্থাৎ মেইন এসএসসি পরীক্ষার রেজাল্টে আমরা ভালো কিছু আশা করতে পারি, ঠিক আছে? তো কথা না বাড়িয়ে শুরু করি। আমাদের অধ্যায়ের নাম কি? আলোর প্রতিফলন। সো আলোর প্রতিফলন পড়ার আগে আমাদের জানতে হবে আলো বিষয়টা কি। সো আলো বিষয়টা নিয়ে আলোচনা করলে না অনেক সময় চলে যাবে, কিন্তু তোমাদের এই বেসিক যাতে বুঝতে পারো এবং যাতে পরীক্ষায় লিখতে পারো, কমন আসে, সেভাবে করে আমি তোমাদের জন্য খুব সহজ এবং সাবলীলভাবে বলে দিতে চাই যে আলো মূলত, এখানে তোমরা মেইন বই দেখতে পেয়েছো একটি স্পেকট্রাম আছে না? ওকে, তো ওখানে লেখা আছে তোমাদের বইয়ে আলো হচ্ছে এক প্রকার চৌম্বকীয় তরঙ্গ দৈর্ঘ্য, তাই না? তো চৌম্বকীয় তরঙ্গ দৈর্ঘ্য তো এখানে ইউভি আছে, এক্স-রে আছে, গামা আছে। সো এত কিছু জানা লাগবে না, তোমরা শুধু মনে রাখবা তোমাদের যে স্পেকট্রামটি আছে, তরঙ্গ দৈর্ঘ্যের স্পেকট্রাম কত থেকে শুরু এবং কত থেকে শেষ। সো মনে রাখবা আলো মূলত 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার পর্যন্ত। ওকে, 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার পর্যন্ত যে চুম্বকীয় তরঙ্গ দৈর্ঘ্য, ওটাকে আলো বলে। এবং আলো মূলত আমরা যা কিছু দেখি তাকে আলো বলা যায়। অর্থাৎ তোমরা যা কিছু দেখছো সেটা মূলত আলোর প্রতিফলনের কারণে দেখছো, ঠিক আছে? আলোটা না থাকলে আমরা দেখতে পেতাম না। সো আলো কি, আশা করছি বোঝা গেছে, বুঝে ফেলেছো। এখন আমাদের জানতে হবে আলোর প্রতিফলনটা কি। আলোর প্রতিফলন সহজভাবে পরে বলছি, আগে বইয়ের ভাষায় বলি। আলোর প্রতিফলন মূলত একটি ঘটনা, যে ঘটনাকে আমরা এইভাবে ডিসক্রাইব করতে পারি, বা বলা যায় আলোর প্রতিফলন হলো কোন একটি মাধ্যম থেকে, প্রথম মাধ্যম দ্বিতীয় মাধ্যম চিন্তা করে নিতে পারি। তো কোন একটি মাধ্যম থেকে আলোক রশ্মি যখন অন্য একটি মাধ্যমের বিভব তলে বা প্রতিফলক পৃষ্ঠে আপতিত হয় এবং দুই মাধ্যমের বিভব তল থেকে পুনরায় কিছুটা আলো প্রথম মাধ্যমে ফেরত চলে আসে, সেই ঘটনাকেই আলোর প্রতিফলন বলে, ঠিক আছে? সো এটাকে আরো পরিষ্কারভাবে এবং আরো সহজভাবে যদি বলতে চাই, খাতায় সুন্দরভাবে লেখার জন্য এটা লিখতে পারো বইয়ের মতো। বোঝার সুবিধার্থে বলি, আলোর প্রতিফলন মূলত আলো যেই কঠিন পৃষ্ঠে, ঠিক আছে, কঠিন পৃষ্ঠে, যেমন কঠিন পৃষ্ঠ হিসেবে ব্র্যাকেটে আমরা লিখতে পারি বা আমরা বুঝে নিতে পারি কি, আয়না, পানি, ধাতব পৃষ্ঠ, ঠিক আছে, এগুলো হচ্ছে কঠিন পৃষ্ঠ। সো আলো যখন কঠিন পৃষ্ঠে আপতিত হবে, ঠিক যতটুকু আপতিত, অর্থাৎ একটি কঠিন পৃষ্ঠে আপতিত হওয়ার পরে আঘাত পেয়ে পুনরায় যে মাধ্যম থেকে আসবে সেই মাধ্যমে ফেরত চলে যাওয়ার ঘটনাকেই আলোর প্রতিফলন বলে। অর্থাৎ সহজভাবে বলতে গেলে, আমি যদি এখানে একটা সুন্দর করে একটা দর্পণ আঁকাই, একটু বাঁকা হয়েছে, এটা তোমরা একটু পার্ডন করবা। এটা হচ্ছে একটা এম
এম প্রাইম অর্থাৎ মিরর। ওকে, মিরর। সো এই মিররটি একটি পিছনে একটি না মূলত দুটি ধাতুর পাড়া লাগানো আছে বা সিলভারের করা আছে, হ্যাঁ, অর্থাৎ ধাতুর প্রলেপ দিয়ে পেছনে প্রলেপন করা আছে। তো এই ধাতুগুলো কি এখানে একটু জানতে হবে। ধাতুগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম, ওকে, অ্যালুমিনিয়াম ধাতু এবং রূপার ধাতু, ঠিক আছে, সরি, অ্যালুমিনিয়াম এবং রূপা এই দুটি ধাতুর প্রলেপ করা আছে, ঠিক আছে। সো এই কারণে আলোটা এখানে এসে সম্পূর্ণটা শোষণ হবে না, অর্থাৎ আলোটা ক্রস পার হয়ে যাবে না। ওকে, তাহলে হবে কি এখান থেকে বেশ কিছুটা আলো এখান থেকে যে মাধ্যম থেকে আসবে ঠিক সেই মাধ্যমে বিভেদ তলের সাহায্যে ফেরত চলে যাবে। সো দেখো, যদি আমি বলি এটা হচ্ছে এ বিন্দু, ওকে, এই বিন্দু থেকে যদি আলোক রশ্মি এই প্রতিফলক পৃষ্ঠে, এটা একটা প্রতিফলক পৃষ্ঠ, এই প্রতিফলক পৃষ্ঠে ঠিক এইভাবে করে আপতন হয়, আপতিত হয়। কোথায় আপতিত হচ্ছে? এই বিন্দুতে। এই কারণে এই বিন্দুর নাম কি? এই বিন্দুকে আমরা ও দিয়ে লিখি, ও। আর এই বিন্দুর নাম কি? এই বিন্দুর নাম হচ্ছে আপতন বিন্দু, ঠিক আছে। এই বিন্দুর নাম কি? আপতন বিন্দু। ওকে, আমি লিখলাম। আচ্ছা, লেখার দরকার নাই, তোমরা একটু মুখে মুখে জিনিসটা মেমোরাইজ করো বা তোমরা লেখো, হ্যাঁ, আপতন বিন্দু। সো এই বিন্দু থেকে কোন একটি আলোক রশ্মি তীর চিহ্ন দিয়ে বোঝাচ্ছে ও বিন্দুতে অর্থাৎ আপতন বিন্দুতে আপতিত হলো, হ্যাঁ। আর যেখানে আপতিত হবে তোমরা মনে রাখবা ঠিক সেখানে একটি বিভেদ তল সৃষ্টি হবে। আর এই বিভেদ তলটি অবশ্যই কি হবে? কাল্পনিক হবে। কি হবে? কাল্পনিক। তার জন্য তোমরা অঙ্কন করার সময় ঠিক এভাবে করে করে অঙ্কন করবে, অর্থাৎ এটা কাল্পনিক। বুঝতে পেরেছি? ওকে, ফাইন। এখন আসল খেলা শুরু হবে। তো এই বিন্দু থেকে ও বিন্দুতে যে রশ্মির সাহায্যে অর্থাৎ যে রশ্মিটি পড়েছে, আপতিত হয়েছে, সেটা এ ও এর কথা বলছি আর কি, আমি আস্তে আস্তে করে ক্লিয়ার করি। সো এটাকে অ্যাকচুয়ালি আমরা আপতিত রশ্মি বলি, ঠিক আছে। তো আপতিত রশ্মির কারণে আপতন বিন্দুতে আপতিত হয়েছে এবং ওই আপতন বিন্দুতে এই যে মিরর আছে না, এই মিররের সংস্পর্শে বা মিরর থেকে অবিলম্ব সৃষ্টি হয়েছে। খুব ঠান্ডা মাথায় বলেছি, বিষয়টা বোঝো। সো অবিলম্ব সৃষ্টি হয়েছে, যেহেতু অবিলম্ব সৃষ্টি হয়েছে কাল্পনিক, যদিও বা এই কাল্পনিক অবিলম্বের সাপেক্ষে এই যে আপতিত রশ্মি রয়েছে সেটির সাথে একটা কোণ বা অ্যাঙ্গেল সৃষ্টি করেছে, হ্যাঁ। আর যে অ্যাঙ্গেলের নাম হচ্ছে থিটা আই বা থিটা আই। ওকে, আমরা বলতে পারি থিটা আই অর্থাৎ কোণ। কোণটার নাম কি? যেহেতু আপতিত রশ্মির কারণে অবিলম্বের সাপেক্ষে, কাল্পনিক অবিলম্বের সাপেক্ষে উৎপন্ন হয়েছে কোণটি, তাই এই উৎপন্ন কোণকে আমরা বলবো আপতন কোণ। ওকে, আপতন কোণ। তো থিটা আই কি? আপতন কোণ। এরপরে মনে রাখতে হবে আলোর প্রতিফলনের দুটি সূত্র রয়েছে। আলোর প্রতিফলনের সূত্র দুটির মধ্যে দ্বিতীয় সূত্র সেটি হচ্ছে আপতিত রশ্মির কারণে অবিলম্বের সাপেক্ষে যে কোণটি সৃষ্টি হয়েছে অর্থাৎ আপতন কোণ সৃষ্টি হয়েছে, সে আপতন কোণ বরাবর আপতন কোণ সমান করে এখানে ও বিন্দু থেকে আলো একই মাধ্যমে চলে যাবে বা প্রতিফলিত হবে। এই কারণে আমরা বলতে পারি এই বিন্দু থেকে ও বিন্দুতে আপতিত হয়ে ঠিক এখানে যত ডিগ্রি এই থিটা আই এর সমান করে এখান থেকে একটি থিটা আর উৎপন্ন করবে। থিটা আর মানে হচ্ছে প্রতিফলন কোণ, ঠিক আছে। তো এই প্রতিফলন কোণ যেটা আছে সেই প্রতিফলন কোণটা কার জন্য উৎপত্তি হয়েছে? এই যে ও এবং এ প্রাইমের জন্য, অর্থাৎ এটাকে আমরা বলবো প্রতিফলিত রশ্মি। তাহলে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন কোণ, প্রতিফলন কোণ। আপতিত রশ্মির কারণে অবিলম্বের সাপেক্ষে আপতন কোণ সৃষ্টি হয়েছে, প্রতিফলিত রশ্মির কারণে অবিলম্বের সাপেক্ষে প্রতিফলন কোণ সৃষ্টি হয়েছে। ওকে, ভেরি সিম্পল। আশা করছি বুঝতে পেরেছো। ফাইন, এই জিনিসটা জাস্ট জানলে হবে। এবং আমাদের ঘটনাটা একটু মিলাই। সো দেখো, এটা প্রথম মাধ্যম, তো প্রথম মাধ্যম থেকে আলো প্রতিফলকের উপর আপতিত হয়ে কিছুটা আলো সেম মাধ্যমে অর্থাৎ প্রথম মাধ্যম যে মাধ্যম থেকে এসেছিল ঠিক একই মাধ্যমে ফেরত চলে যাচ্ছে, ঠিক আছে। সো এখানে আমি ছোট করে একটু বলে রাখি আলোর প্রতিফলনের সূত্র দুটি, হ্যাঁ। দ্বিতীয় সূত্রটি তো আলোচনা করে ফেলেছি, আরেকটু বলি। দ্বিতীয় সূত্র হচ্ছে এই যে আপতন কোণ, অবিলম্বের সাপেক্ষে আপতিত রশ্মির কারণে উৎপন্ন আপতন কোণ অবিলম্বের সাপেক্ষে আপতন রশ্মি প্রতিফলিত রশ্মির কারণে উৎপন্ন প্রতিফলন কোণ সর্বদা সমান হবে, অর্থাৎ রুলস
টু। কার রুলস, কার সূত্র? আলোক প্রতিফলনের সূত্র। 2 নম্বরটি হচ্ছে আপতন কোণ সর্বদা প্রতিফলন কোণের সমান হবে। ঠিক আছে, ফাইন। এখন তাহলে রুলস 1 এটা কি? রুলস 1 হচ্ছে আপতিত রশ্মি বা রশ্মি, যেটা হয় তোমরা সেটাই বলবা, ইনসিডেন্স অফ রে, আর এটা হচ্ছে রিফ্লেকশন অফ রে। ওকে, সো এই যে ইনসিডেন্স অফ রে বা আপতিত রশ্মি, এ রশ্মি দেখো ভালো করে, এ ও এর কথা বলছি, হ্যাঁ, এ ও অর্থাৎ আপতিত রশ্মি এবং ও এ প্রাইম প্রতিফলিত রশ্মি, এবং এদের উপর অঙ্কিত কাল্পনিক অবিলম্ব সর্বদা, এটাকে আমি নাম দিলাম এম, ও এম, সর্বদা তিনটা কি থাকবে? একই সমতলে থাকবে। ঠিক আছে, এটা এই রুলসটা যদি একই সমতলে থাকবে, এটা যদি না হয় একই সমতলে অবস্থান করবে, হ্যাঁ, যদি একই সমতলে অবস্থান না করে তাহলে আলোর প্রতিফলন ঘটবে না। আমি আবার রিপিট করছি, সূত্র 1 হচ্ছে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং মিররের উপর অঙ্কিত অবিলম্ব সর্বদা একই সমতলে অবস্থান করবে বা থাকবে। রুলস 2 কি? আপতন কোণ, এই যে এইটা, হ্যাঁ, আপতন কোণ এবং এই যে প্রতিফলন কোণ সর্বদা সমান থাকবে। বুঝতে পেরেছি? ঠিক আছে, আশা করছি তোমরা এইটুকু অন্তত বুঝতে পেরেছো। তো এইটুকু বুঝলে আমার মোটামুটি কাজ শেষ। এখন আমি পরের যে স্টেপ আছে সেখানে চলে যেতে পারি। সেখানে যাওয়ার আগে আমি তোমাদের একটি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের উত্তর বা প্রশ্ন তোমাদের বলে দিতে চাই। সেটি হচ্ছে সমতল দর্পণ, দুঃখিত, তার আগে আরো কিছু বেসিক আলোচনা করতে হবে। তো বেসিক আলোচনার মধ্যে প্রথমটি হচ্ছে এই যে দর্পণ বললাম না, দর্পণ মানে কি? দর্পণ মানে হচ্ছে আয়না। ওকে, আয়না, দর্পণ মানে আয়না বা মিরর। সো এই দর্পণটা কয় প্রকার, এটাও মাঝে মাঝে আসতে পারে, হ্যাঁ। সো আমরা লিখলাম, এটা হচ্ছে অধ্যায়ের নাম, এটা টপিক যেহেতু আছে তাই টপিক আলোচনা করেছি। এখন আমরা টপিক আলোচনা করব কি নিয়ে? এই দর্পণ বা আয়না। ঠিক আছে, দর্পণ। আমি আবারও তোমাদের কাছে দুঃখিত প্রকাশ করছি আমার গলা সাউন্ডের জন্য, কারণ আমার গলাটা একটু বসে গেছে। সো দর্পণ কত প্রকার? হ্যাঁ, দর্পণের প্রকারভেদ। তো আমি তোমাদের বলে দিই, দর্পণ মূলত 2 প্রকার। হ্যাঁ, দর্পণ মূলত 2 প্রকার। দর্পণ মানে আয়না অর্থাৎ মিরর। সো দর্পণ 2 প্রকারের মধ্যে প্রথমটা কি? প্রথমটা হচ্ছে সমতল দর্পণ। তোমাদের যেটুকু লাগবে সেটুকু আলোচনা করছি। সমতল দর্পণ। আরেকটা হচ্ছে কি? অসমতল দর্পণ? নো, গলীয় দর্পণ। এটা একটু মনে রাখবা, গলীয় দর্পণ। আমি দর্পণটা লিখলাম না, দর্পণ 2 ভাগে ভাগ করা হয়েছে, সমতল দর্পণ, গলীয় দর্পণ। এখন সমতল দর্পণ কোনটা? সমতল দর্পণ যে একটু আগে যেটা দেখিয়েছি, পিছনে থাকবে ধাতব প্রলেপ এবং এটা এম প্রাইম, এটা হচ্ছে সমতল দর্পণ। আবার গলীয় দর্পণ 2 প্রকার। গলীয় দর্পণ কয় প্রকার? 2 প্রকার। হ্যাঁ, একটি হচ্ছে অবতল দর্পণ, অবতল কনকেভ মিরর, একটা হচ্ছে উত্তল দর্পণ, কনভেক্স। হ্যাঁ, উত্তল দর্পণ। সো অবতল দর্পণ, উত্তল দর্পণ, কনভেক্স মিরর, কনকেভ মিরর, এগুলো মূলত দেখতে কিরকম হবে? যেহেতু গলীয় তাহলে কার্ভ হবে, তাই না? তো এটা অ্যাকচুয়ালি অবতল দর্পণ, খুব সাবধানের সাথে, যারা একদম বেসিকে দুর্বল আছো তোমাদের জন্য তো বানাচ্ছি ভিডিওটা, বাকিরা তো পড়ে ফেলেছো আশা করছি, তারা রিভিশন দিতে পারো। এই অবতল দর্পণটা দেখতে ঠিক কিরকম? দেখো, এইটা একটা গলীয় দর্পণ, এটা একটা গলীয় দর্পণ। হ্যাঁ, সেই গলীয় দর্পণ দুটির মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে অবতল দর্পণের বাইরে সিলভারিং করা থাকে, আবার উত্তল দর্পণের ভেতরে সিলভারিং করা থাকে। ঠিক আছে, এইটা হচ্ছে এম প্রাইম, এটাও হচ্ছে এম প্রাইম। ঠিক আছে, সো গলীয় দর্পণ 2 প্রকার, উত্তল দর্পণ, অবতল দর্পণ। উত্তল দর্পণের বাইরের অংশটা হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ, ভেতরে কি দেওয়া থাকে? ধাতব প্রলেপ দেওয়া থাকে। অবতল দর্পণ ঠিক উল্টো, অর্থাৎ বাহিরে হচ্ছে ধাতব প্রলেপ দেওয়া থাকে, তাহলে ভেতরের অংশটা কি হবে? ভেতরের অংশটা হবে প্রতিফলক পৃষ্ঠ। বুঝে গেছে? এবার যদি বুঝে থাকো, এবার আমাদের বুঝতে হবে, এই যেমন সমতল দর্পণে আলোক রশ্মি যখন তির্যক ভাবে আপতিত হবে তখন অবিলম্বের সাপেক্ষে ঠিক একই কোণ সৃষ্টি করে এখানে প্রতিফলিত হয়ে যাবে, তাই না? ঠিক এখানেও সেম ঘটনা ঘটবে, তবে জিনিসটা একটু ডিফারেন্ট। আমি বলি, বোঝাই। দেখো,
সো এটা যদি হয় গোলীয় দর্পণ, আমার কাছে কম্পাসটা নাই যার কারণে আমি এইভাবে করে আঁকছি। যদি এবার বৃষ্টি হয়েছে আমি একটু মুছি। আচ্ছা, সো আমি একটু সুন্দর করে আঁকার চেষ্টা করছি, যদি এবার সুন্দর হয় নাই তারপরে চলবে। এখানে এইভাবে করে আমি দিতে পারি, এইভাবে করে দিতে পারি, ওকে। এটা দর্পণ এইভাবে করে দিতে পারি, বাট তোমাদের বোঝানোর জন্য এত কিছু দরকার নেই, আমি জাস্ট এইভাবে জাস্ট তোমাকে দেখাইলাম, কিন্তু আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, এটাকে দর্পণ আর কি, আয়না আর কি। হ্যাঁ, গোলীয় দর্পণ। গোলীয় দর্পণের মধ্যে এটা কোন ক্যাটাগরিতে ফেলবো আমরা এখনো শিওর না, বিকজ অফ কোথাও সিলভারিং করা নেই। সো ধরে নিচ্ছি, তোমাদের ধরে নিচ্ছি না, তোমাদের ভোকেশনাল অ্যাকচুয়ালি মজার ব্যাপার এখানে। ভোকেশনাল শুধুমাত্র এই একটু এগুলো দাগিয়ে রাখো। হ্যাঁ, শুধুমাত্র অবতল দর্পণ নিয়ে বিশেষ করে প্রশ্ন হয়ে থাকে। ওকে, সো এই যে দর্পণ যদি চিন্তা করি, এই দর্পণটিকে আমি বাইরে এভাবে করে সিলভারিং করে দিলাম, সুন্দর করে সিলভারিং করে দিলাম। সেই সিলভারিং করে দেওয়ার কারণে আমরা বুঝে গেলাম পিছনে যদি পারা লাগানো থাকে তাহলে এটা অবশ্যই ভেতরের অংশটা প্রতিফলক পৃষ্ঠ হবে, আর ভেতরেরটা যদি প্রতিফলক পৃষ্ঠ হয় তাহলে আমরা বুঝে যাব এটা হচ্ছে একটা অবতল দর্পণ। হ্যাঁ, সো অবতল দর্পণে কি জানতে হবে? অবতল দর্পণের রুলস অফ 6 জানতে হবে। এখন রুলস অফ 6 কি? রুলস অফ 6 হচ্ছে এই যে আয়নার দর্পণ বা অবতল দর্পণের সামনে মোট 6টা জায়গা আছে, যে 6টা অবস্থানে বা জায়গায় আমি যদি লক্ষ্যবস্তু রাখি তাহলে এটার প্রতিবিম্বটা পাওয়া যাবে। ঠিক আছে, 5টি হবে বাস্তব আর একটি হবে অবাস্তব। সো এইটা মূলত তোমাদের অন্তত জানতে হবে কি কি আসবে। সো বলে দিলাম, অবশ্যই এটা আসবে। ঠিক আছে, তার আগে আমাদের এখানে এই বেসিকটুকু জানতে হবে। এখন যেটা বলবো সেই বেসিকটা হচ্ছে এই দর্পণ নাম নিলাম এম প্রাইম, নাম নিলাম এম প্রাইম, বা আমরা নাম দিলাম। সো আমি এই যে মাঝখান বরাবর স্কেল, তোমরা এগুলো স্কেল দিয়ে আঁকবে। হ্যাঁ, স্কেল দিয়ে মাঝখান বরাবর আমি একটা দাগ দিলাম। এই দাগটা একটা নির্দিষ্ট নাম রয়েছে, দাগটার নাম হচ্ছে প্রধান অক্ষ। কি নাম? প্রধান অক্ষ। সো এই যে প্রধান অক্ষ যে বরাবর যাবে দর্পণের, সে ঠিক মাঝখান বরাবর এই বিন্দুতে এদিকে আলো ঢুকতে পারে। কেমন? এদিকে আলোটা ঢুকতে পারে। আলোটা যদি প্রবেশ করে তাহলে এটা প্রতিফলক মাধ্যম, মানে এটা একটা প্রতিফলন ঘটনা ঘটবে। এখানে যদি আলোটা যায় এভাবে আলোটা প্রতিফলিত হবে। সো এটা আমি মুছে দিলাম। এখন এইটার একটা নাম আছে, এটা হচ্ছে মেরু। হ্যাঁ, এই যে মিরর আছে তার মেরু অংশ, তার জন্য এটাকে বলি মেরু বিন্দু। আমরা নাম দিই পি। ঠিক আছে, আমরা নাম দিই থাকি কি পি, পোল। ওকে, সো এটা হচ্ছে মেরু বিন্দু। ঠিক আছে, এবার এই মেরুবিন্দু যেটা আছে, মেরুবিন্দু থেকে খুব ঠান্ডা মাথায় বোঝো, এগুলো যদি একটু ঠান্ডা মাথায় বোঝো তাহলে দেখবে পরের অংশটুকু তোমরা বই দেখে ইজিলি অ্যান্সার গুলো বা প্রশ্ন দেখলে অ্যান্সার করতে পারবে। সেই মেরুবিন্দু থেকে নির্দিষ্ট একটা দূরে আলোক রশ্মি, যতগুলো আলোক রশ্মি প্রতিফলক পৃষ্ঠে ফেলবো, প্রত্যেকটা আলোক রশ্মি একটা নির্দিষ্ট দূরে নির্দিষ্ট পয়েন্টে মিলিত হবে, অভিসারী হবে। হ্যাঁ, অভিসারী মানে মিলিত হওয়া। সো যে বিন্দুতে মিলিত হবে তাকে আমরা বলি প্রধান ফোকাস বা ফোকাস পয়েন্ট। হ্যাঁ, সো এই ফোকাস পয়েন্টটা আমরা এখন ক্রিয়েট করব। সো কিভাবে ক্রিয়েট করছি দেখো, আলোক রশ্মি যদি ধরে নিলাম এই যে এই মাধ্যম থেকে, এই মাধ্যম থেকে আয়নার উপর বা দর্পণের উপর পড়বে, এখান থেকে পরে এখান থেকে এখানে আসলো, অর্থাৎ এই বিন্দু থেকে এখানে পড়লো। ধরে নিলাম এটা হচ্ছে কিউ। হ্যাঁ, কি ধরে নিলাম? এটা হচ্ছে কিউ বিন্দু। হ্যাঁ, কিউ বিন্দুতে আপতিত হয়ে যে পথে ফেরত চলে যাবে এটাকে নাম দিলাম এ প্রাইম, অর্থাৎ আলোটা এখান থেকে গিয়ে এখানে ফেরত চলে আসলো। হ্যাঁ, গেল। কেন আসছে? কারণ এখানে 3টা রুলস আমাদের মনে রাখতে হবে। একটু থামাই, তোমাদের 3টা রুলস আমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে, দেখো আমি এগুলো দিয়ে একেবারে বুঝাই দিই, একটু মনোযোগ দাও। এটা আমি মুছে এদিকে এইভাবে করে দিলাম। হ্যাঁ, ওকে ফাইন। সো এই 3টা মিরর নিলাম, আমি এই 3টা মিররে প্রধান অক্ষ অঙ্কন করব, আবারও প্রধান অক্ষ অঙ্কন করব। হ্যাঁ, এবং এই যে আলোক রশ্মি যেখান থেকে যাক না কেন একটা বিন্দু দিয়ে গিয়ে না, এই বিন্দু একটা নাম রয়েছে। এই বিন্দুর নাম কি বললাম একটু আগে? বড় হাতের এফ, অর্থাৎ মেইন ফোকাস বা প্রধান ফোকাস। এটা হচ্ছে মেরুবিন্দু, এটা হচ্ছে প্রধান ফোকাস। মেরুবিন্দু, প্রধান ফোকাস,
মেরুবিন্দু প্রধান ফোকাস। কিন্তু মনে রাখতে হবে এই মেরুবিন্দু থেকে প্রধান ফোকাস যেটুকু দূরত্ব তাকে বলে ছোট হাতের f অর্থাৎ ফোকাস দূরত্ব। এবং এই আয়না বা এই দর্পণের এখান থেকে শুরু করে এখানের এই যে দূরত্ব এটাকে বলে বক্রতার ব্যাসার্ধ। আর বক্রতার ব্যাসার্ধ ফোকাস দূরত্বের দ্বিগুণ হয়। আবার বক্রতার ব্যাসার্ধকে সি দিয়ে প্রকাশ করি, সরি বক্রতার ব্যাসার্ধকে না, মানে বক্রতার ব্যাসার্ধ যেটা আছে সেখানে এই যে পয়েন্ট আছে এটাকে সেন্টার অফ কার্ভেচার বলা হয়ে থাকে, অর্থাৎ এটাকে আমরা বলি কেন্দ্র। কিসের কেন্দ্র? বক্রতার কেন্দ্র। ঠিক আছে, পুরো যে এটা যদি বৃত্ত চিন্তা করি এটা হচ্ছে ব্যাসার্ধ, তো বক্রতার ব্যাসার্ধ, আর এটা তাহলে বক্রতার কেন্দ্র হবে। আর মনে রাখবা এইটার দ্বিগুণ হচ্ছে এটা, হ্যাঁ এটুকু মনে রাখবে। এখন মনে রাখার পরে আমাদের কাজ হচ্ছে আলোক রশ্মি যদি এখানে দেখো এইভাবে যায়, ঠিক এইভাবে, কিভাবে? প্রধান অক্ষের সমান্তরালে যায়, প্রধান অক্ষের সমান্তরালে যায়, তাহলে আলোক রশ্মিটা এফ দিয়ে চলে যাবে। প্রধান অক্ষের সমান্তরালে গেলে প্রধান ফোকাস দিয়ে চলে যাবে, যেমনটা এখানে ঘটলো। আবার আলোক রশ্মি যদি ভালো করে এফ দিয়ে যায়, প্রথমে সমান্তরালে গেল, এফ দিয়ে ফেরত চলে গেল, আবার এফ দিয়ে গেলে সমান্তরালে ফেরত চলে যাবে। খুব সিম্পল, তাই না? ভালো কথা। এরপরে আরেকটা যেটা জানতে হবে সেটা হচ্ছে, আমি ধরো এইভাবে করে আরেকটা অঙ্কন করলাম, ঠিক আছে, এবং এখানে আমি সুন্দর করে পাড়া লাগাই দিলাম বা সিলভারিং করে দিলাম, এবং এখানে এইভাবে অঙ্কন করলাম। এই যে এটা যদি হয় পোল, এটা যদি হয় এফ, আর এই ডাবল, এটা ডাবল, এটা হবে সি। তাহলে আমরা কি বুঝলাম? যদি সমান্তরালে যায় এফ দিয়ে ফেরত চলে যাবে, এফ দিয়ে গেলে সমান্তরালে ফেরত চলে যাবে। আবার আলোক রশ্মি যদি সি দিয়ে যায়, অর্থাৎ সি দিয়ে আপতিত হয়, পুনরায় শুধু বক্রতার কেন্দ্র দিয়ে আপতিত হলে আলোক রশ্মি পুনরায় ওই পথ দিয়ে ফেরত আসবে, উইদাউট এনি চেঞ্জেস অফ অ্যাঙ্গেল, কোণের কোনো পরিবর্তন না হয়ে ওই দিকেই ফেরত চলে আসবে। এই তিনটা ঘটনা, প্রথম ঘটনা, দ্বিতীয় ঘটনা, তৃতীয় ঘটনা, এই তিনটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। বোঝা গেল? তাহলে আমরা এখন ট্রাই করে দেখি। এই আলোক রশ্মি এখানে গেল, এই বরাবর ফেরত চলে আসছে, তাই না? একইভাবে আমি যদি চিন্তা করি এখান থেকে না গিয়ে এখান থেকে আলোক রশ্মিটা পড়লো, হ্যাঁ এখান থেকে আলোক রশ্মিটা আপতিত হলো, এইভাবে করে সমান্তরালে আপতিত হলো, তাহলে আলোক রশ্মি কোন দিকে যাবে? ফেরত এফ দিয়ে যাবে ফেরত। ঠিক আছে, এদিকে গেলে এফ দিয়ে যাবে। ওই যে বললাম না, শর্ত এক, আলোক রশ্মি সমান্তরালে গেলে এফ দিয়ে যাবে। অর্থাৎ আমি তোমাদের যেটা বোঝাতে যাচ্ছি, আলোক রশ্মি যেখানে থাকুক না কেন এফ দিয়ে ফেরত যাবে। ঠিক আছে, আলোক রশ্মি এখানে থাকলেও এফ দিয়ে ফেরত চলে যাবে, এটাই দিকে হবে। হ্যাঁ, অর্থাৎ একগুচ্ছ আলোক রশ্মি প্রতিফলক পৃষ্ঠে আপতিত হয়ে আলো যদি প্রতিফলিত হয়ে যে ওই সেম মাধ্যমে ফেরত চলে যায়, এবং প্রত্যেকটা আলোক রশ্মি যে বিন্দুতে মিলিত হয় বা অভিসারী হয় তাদেরকে, অর্থাৎ সেই বিন্দুকে, যে বিন্দুতে অভিসারী হয় সেই বিন্দুকে প্রধান ফোকাস বলে বা ফোকাস পয়েন্ট বলে থাকে। বুঝতে পেরেছি? খুব সিম্পল না? আর এই যে ফোকাস দূরত্ব, অর্থাৎ যেটা প্রধান ফোকাস পয়েন্ট, এই ফোকাস পয়েন্টটা থেকে স্টার্ট করে এই প্রধান ফোকাস থেকে শুরু করে এই যে মেরুবিন্দু যেটা আছে, এখানে যে দূরত্ব, এটাকে আমরা বলবো ফোকাস দূরত্ব। কি দূরত্ব? ফোকাস দূরত্ব। সিম্পল, ফোকাস দূরত্ব। এবং মজার বিষয় হচ্ছে এই যে ফোকাস দূরত্ব যতটুকু তার দ্বিগুণ, দেখো ফোকাস দূরত্ব সূত্র শুরু হচ্ছে, বি কেয়ারফুল, ফোকাস দূরত্ব ছোট হাতের এফ, ফোকাস দূরত্ব যতটুকু তার দ্বিগুণ, অর্থাৎ এফ এর সাথে এফ যোগ করলে কি হয়? 2f, তার দ্বিগুণ হচ্ছে, অর্থাৎ এখান থেকে যদি মাপ দিয়ে এখানে কেটে নিই, অর্থাৎ এই পর্যন্ত আমি চিন্তা করি এটা এফ, এটাও এফ এর সমান, তাই না? তাহলে এই এফ যোগ এফ অর্থাৎ দ্বিগুণ, এফ এর দ্বিগুণ, এই পুরোটা মিলে হচ্ছে কি? আর, অর্থাৎ বক্রতার ব্যাসার্ধ, অর্থাৎ এই 2f হচ্ছে মূলত আর। ওকে, সো এখান থেকে একটা সূত্র পাচ্ছি। সূত্রটা কি? 2f is equal to r। এটা হচ্ছে একটা সূত্র, অর্থাৎ কিসের সূত্র? এটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র।
তাহলে r ইজ ইকুয়াল টু 2f, ফোকাস যে ফোকাস দূরত্ব আছে না, ডিসটেন্স অফ ফোকাস, এই ফোকাস দূরত্বের সাথে যদি 2 গুণ দিই সেই ক্ষেত্রে আমরা বক্রতার ব্যাসার্ধ পাবো। খুব সিম্পল জিনিস, খুব ইজি জিনিস। হ্যাঁ, এবং এই ইজি জিনিসটা তোমাদের আসবে, আমি বলে রাখলাম আজকে পরীক্ষায় আসবে গ, ঠিক আছে। আর গ তোমাদের কত নাম্বার? গ হচ্ছে 1.5 নম্বর। ওকে, সো এরপরে আমরা এখান থেকে আর একটা সূত্র বের করতে পারি। কিভাবে? ইভেন এটা থেকে অঙ্ক আসবে, দেখো, মানে দুইটা থেকে যে কোনো একটা আসবে। সো আমরা যদি চিন্তা করি আমাদের কাছে ফোকাস দূরত্ব আছে, 2 দিয়ে গুণ দিব, বক্রতার ব্যাসার্ধ চলে আসবে। কিন্তু যদি বলে বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে, ফোকাস দূরত্ব বের করো, তখন কি করব? তখন করব, দেখো, এই f রেখে দিয়ে আর উপরে 2 নিচে, অর্থাৎ r এর অর্ধেক। মানে কি, বক্রতার ব্যাসার্ধ যদি ফোকাস দূরত্বের দ্বিগুণ হয় তাহলে ফোকাস দূরত্ব হবে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। আই রিপিট, ফোকাস দূরত্বের দ্বিগুণ হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধের অর্ধেক হচ্ছে ফোকাস দূরত্ব। ভেরি সিম্পল। ওকে, তো এখানে কমপ্লিকেটেড কিছু নাই। যদিও এখানে আমরা f বসাবো, f এর মান দেওয়া থাকবে। ওকে, শুধু এনশিওর করতে হবে এটা মিলিমিটার সেন্টিমিটার থাকলে মিটারে কনভার্ট করতে হবে। ওকে, সো আমরা এটা পারি, না পারলে কি করবে? দেখো, সেন্টিমিটার থেকে আনতে গেলে আমরা 100 দিয়ে ডিভাইড অথবা মাল্টিপ্লিকেশন হোয়াটএভার। ওকে, গেল। এরপর যদি মিলিমিটার থেকে বলে 1000, দ্যাটস ইট। সেন্টিমিটার হলে 100, মিলিমিটার হলে 1000। ওকে, সো আমি বানাচ্ছিলাম খুব সহজে ভিডিওটা, মানে দুর্বল স্টুডেন্টদের জন্য, কিন্তু আমি পড়ার ফ্লোতে একটু স্ট্রং ডিপে চলে যাচ্ছি। যাক, আমি ডিটেলসে যেতে চাচ্ছি না, এটা অনেক অনেক হিউজ পড়া। যখন ক্লাসরুমে পড়াই আমি বা অন্যান্য টিচার হোক না কেন, হ্যাঁ, এইটা আলোচনা করার জন্য এই যে একটা দিন নট এনাফ, বিলিভ মি, হিউজ একটা টাইম লাগে। আমরা প্রায় 1 ঘন্টায় বোঝাইতে পারি, হ্যাঁ, কিন্তু আমি চাচ্ছি না তোমাদের প্রেশারাইজ করতে। কারণ তোমরা এমনিতেই, আমি যদি ভুল ভেবে না থাকি, তোমরা অনেকেই এখনো এগুলো কিছু ভালো করে পারো না। তো দ্যাটস ওয়াই আমি ভেঙে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। ওকে, আমি চাই তোমরা ভবিষ্যৎ থেকে ভালো রেজাল্ট করো, কেমন? সো দেখো, এইটুকু আমি বুঝেছি। এখানে এনশিওর করবা এটা যাতে মিটার থাকে। ওকে, সেন্টিমিটার থাকলে মিটার নিয়ে আসবা, মিলিমিটার থাকলে মিটার নিয়ে আসবা। ডোন্ট ওয়ারি, আমি যখন ম্যাথগুলো করাবো তো আমি এটাকে 3 ভাগে ভাগ করব। ভাবলাম, কারণ এত কিছু ডিটেলস দিয়ে তোমাদের মাথা হ্যাং করে লাভ নাই। তোমরা প্রথম পর্ব এটা হচ্ছে পার্ট 1। পার্ট 1 এ তোমরা কি পড়বে? পার্ট 1 আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে পার্ট 1, PART, পার্ট 1। আর কি বাড়তি কোনো কিছু পড়ার দরকার নাই, আমি বললাম যা যা বোঝাচ্ছি তাই। এই পার্ট 1 থেকে আমরা শুধুমাত্র এই বেসিক গুলো বুঝলাম, এই যে ধর্মটা বুঝলাম। একটু বলে রাখি, এটা যদি অবতল না হয় উত্তল হতো কি হতো, এটা তোমাদের মাথায় প্রশ্ন আসছে না, তো আমি এটা দেখাচ্ছি না, দরকার নাই। এটা আমি যখন বিম্বের নিয়ে আলোচনা করবো তখন একটু হালকা পাতলা দেখাই দিব, বিকজ তোমাদের আসে না কেমন? তাহলে আমি এই যে এইটা শিখলাম, এটা শিখলাম, এগুলোর সাথে এই দুইটা শিখলাম, গ শেষ। এবার ঘয়ের জন্য কালকে আমি সেকেন্ড পার্ট দিব, হচ্ছে আরো কিছু আলোচনা আছে সেগুলো নিয়ে। থার্ড যে ভিডিওটা দেবো সেটা হচ্ছে ঘ, অর্থাৎ বিম্বের অবস্থান, আকৃতি, প্রকৃতি। শেষ, ডান, নাথিং এলস, এনাফ। ওকে, সো এখানে কি শিখলাম? অর্থাৎ আগামীকাল কি শিখবো? আগামীকাল শিখবো গয়ের প্র্যাকটিক্যালি, হাতে কলমে। অ্যাকচুয়ালি হাতে কলম প্র্যাকটিক্যালি বলাটা ভুল হচ্ছে আমার। অর্থাৎ এখানে আমি তোমাদের দেখাই দিব, প্রত্যেকটা বোর্ডের অঙ্ক করিয়ে দিব, কেমন, যাতে করে তোমরা বুঝতে পারো। সো তখন তোমরা বুঝবা 1000 আর 100 এর বিষয়টা কি বলতে যাচ্ছি। সো শুধু মনে রাখবা উপরে, অর্থাৎ উদ্দীপকে যেটা দেয়া থাকে মান, এখানে f এর মান দেয়া থাকলে 2 সাথে গুণ দিলে বক্রতার ব্যাসার্ধ বের হয়ে যাবে, ওরাই বলবে প্রশ্নে। আবার বক্রতার ব্যাসার্ধ দেয়া থাকলে 2 দিয়ে ভাগ করলে, ডিভাইড করার পর যে মানটা আসবে সেটা হচ্ছে প্রধান ফোকাস দূরত্ব, কেমন? মানে অর্থাৎ ফোকাস দূরত্ব কি, যে যতটুকু দূরত্বে আলো, সবগুলো আলো, একের অধিক আলো মিলিত হবে। বুঝতে পেরেছি? দ্যাটস ইট। এখানে আমার মনে হয় না আর কিছু আছে, আমি একটু দেখি। আর কিছু নাই। একটু ভিডিওটা কত মিনিট হলো আমি দেখি। ভিডিওটা 29 মিনিটস। ওকে, অলমোস্ট। সো আমি আর 1 মিনিট বা 2 মিনিট বাড়িয়ে একটু এই জিনিসটা বুঝেছো না, এটা আমি একটু এখানে আরেকটা জিনিস, ওই যে বললাম না দেখাবো না, সেরকম তারপরেও কেন জানি আমার আসবে না জানি, তারপর দেখাতে ইচ্ছা করছে, দেখিয়ে ফেলি। সো এই জিনিসটা এখানে আমি আবার অঙ্কন করলাম।
না এইভাবে না, এইভাবে না, একটু এদিকে অঙ্কন করতে হবে। হ্যাঁ, আমরা দেখা যাচ্ছে তো না? ওকে ওকে, এখানে আমি একটা দর্পণ অঙ্কন করলাম। দর্পণটা হচ্ছে গোলীয় দর্পণ। যখন আমি এখানে ভেতরে পাড়া লাগাই দিব, অর্থাৎ এখানে এইভাবে করে 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 সিলভারিং করে দিলাম, ধাতব তুলে দিলাম, তখন হয়ে গেল এটা একটা এম এম প্রাইম দর্পণ। যে দর্পণের নাম অবভিয়াসলি, ইয়েস তোমরা ঠিক ধরেছ, উত্তল দর্পণ। আর যারা ধরতে পারো নাই তোমরা তাহলে আগে আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখো নাই, তো প্লিজ ভালো রেজাল্ট করার জন্য একটু পড়ো। সো এখান থেকে যদি চিন্তা করি প্রধান অক্ষ, এই প্রধান অক্ষের এই বিন্দুটা হচ্ছে মেরুবিন্দু পি। আলোক রশ্মি এতক্ষণ ভেতর সাইডে এইদিকে প্রতিফলক পৃষ্ঠ এখানে ছিল না, এখন প্রতিফলক পৃষ্ঠ বাইরেরটা, অর্থাৎ আগে অবতল দর্পণের ক্ষেত্রে এখানে আলোক রশ্মি পড়তো, এই জায়গায় মিলিত হতো, অভিসারী হতো, বাট এখানে অপসারী হবে। হ্যাঁ, কেন দেখো, এই জিনিসটা হালকা করে মুছে দিই, এটা তো বুঝেছো আশা করি না? সো এখানে আমি একটু বাড়াই বিষয়টা, ধরে নিলাম এটা এফ, এর ডাবল, এটা সি, এফ সি। সো আলো ভেতর থেকে দিই অথবা বাহিরে থেকে দিই, যেখান থেকে দিই না কেন অবশ্যই এই জায়গায় মিলিত হবে না, এখানে যে এফ মিলিত হয়েছে এখানে মিলিত হইতে হবে। কিন্তু এখন তো আলোক রশ্মি যদি আমি এখান থেকে এইভাবে আপতিত করি, এইভাবে আপতিত করি, হ্যাঁ সমান্তরালে, এদিকে কি মেলাতে পারবো না, জোর করে মেলাতে হবে। অর্থাৎ মনে হবে যেন আলোক রশ্মি এখানে আপতিত হওয়ার পরে এই জায়গা থেকে কাল্পনিক, আমি বলেছিলাম কাল্পনিক হলে ওই যে দেখালাম না, এভাবে একে কেটে কেটে, কাল্পনিক হলে এরকম হবে। হ্যাঁ, সো ডট ডট করে দিবা। সো এখান থেকে মনে হবে যেন এই আলোক রশ্মিটা, হ্যাঁ এখানে আপতিত হয়ে এই এক বিন্দু থেকে আলোটা প্রতিফলিত হচ্ছে, সরি প্রতিফলিত হয়ে, অর্থাৎ এখান থেকে আঘাত পেয়ে বাইরে চলে যাচ্ছে, একই মাধ্যমে চলে যাচ্ছে, প্রতিফলিত হচ্ছে, এক বিন্দুতে মিলিত হয়েছে, জোর করে মিলাতে হয়েছে। অর্থাৎ এখান থেকে আলোক রশ্মি এখানে পড়েছে, এমনভাবে প্রতিফলিত হচ্ছে মনে হচ্ছে যেন এক বিন্দু থেকে আলোটা বের হচ্ছে, প্রতিসরিত হচ্ছে। এই জন্য এই দর্পণটাকে, অবতল দর্পণকে অভিসারী দর্পণ বলা হয়ে থাকে, এইটা উত্তল দর্পণকে অপসারী দর্পণ বলা হয়ে থাকে। সো একইভাবে একটু ক্লিয়ার বোঝার জন্য আমি এইদিকে আলোক রশ্মিটা সমান্তরাল ফেললাম। সমান্তরাল ফেললে এফ দিয়ে তো যেতে হবে, এফ দিয়ে তো যেতে পারছে না, তো মনে হবে যেন এফ থেকে যাচ্ছে, এফ দিয়ে তো যেতে পারবে না, মনে হবে উল্টা অবতল দর্পণ এফ থেকে যাচ্ছে। একইভাবে আমি যদি এদিকে আলোক রশ্মি আপতিত করি, একইভাবে যদি আমি এদিকে আলোক রশ্মি আপতিত করি, সিমস লাইক মনে হবে এখান থেকে আলোক রশ্মি এইদিকে প্রতিসারিত হচ্ছে, কেমন এখানে প্রতিসারিত হচ্ছে, আবার এখান থেকে আলোক রশ্মিটা এইভাবে এইভাবে প্রতিসরিত হচ্ছে। ঠিক আছে, সো এটা হচ্ছে উত্তল দর্পণের ধর্ম, এটা হচ্ছে অবতল দর্পণের ধর্ম, যেটা ছিল আর কি। সো দ্যাটস ইট গাইস, আই হোপ দ্যাট তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। সো ডোন্ট ওয়ারি, আমি আছি, তারপরে বুঝতে না পারলে আমাকে বলো। আর হ্যাঁ, যারা এই পর্যন্ত ভিডিও দেখেছো ধন্যবাদ। তোমাদেরকে বলছি, তোমাদের মধ্যে কেউ যদি, বা আপনারা যারা দেখছেন অভিভাবক কিংবা অন্য কেউ হতে পারে, আপনারা অবশ্যই একটি বিষয় লক্ষ্য রাখবেন, কোন স্টুডেন্ট ভোকেশনাল শাখার কোন শিক্ষার্থী যদি রাঙামাটিতে, মূলত আমি রাঙামাটি থেকে ভিডিওটি করছি বিধায় বলছি, রাঙামাটিতে কেউ যদি টাকার জন্য, অর্থের জন্য লেখাপড়া করতে পারছে না, বা এই প্রাইভেট টিউশন এগুলো করতে পারছে না, এমন কাউকে পান মেধাবী স্টুডেন্ট, তাদেরকে অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন, বা আমার সাথে এই তোমরা যারা মেধাবী এবং অর্থের জন্য পড়তে পারছো না, তারা অবশ্যই আমাকে মেসেঞ্জারে নক দিবে। ধন্যবাদ সকলকে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।